সরল দোলক সবাই হেডিং দাও। সরল দোলক, ঠিক আছে। সিম্পল পেন্ডুলাম, তাহলে হচ্ছে সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম। হেডিং দাও সবাই। আর কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে বলবা। আমরা এই সরল দোলক কাজ করা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের উপর ভিত্তি করে। এই জন্য 4 ডিগ্রির বেশি হলে ওটা আর সিম্পল হারমোনিক মোশন থাকে না, ঠিক আছে। তা আমরা হচ্ছে টাইম পিরিয়ড দেখব সিম্পল হারমোনিক মোশন নেট দেখার জন্য প্রথমে আমরা সরল দোলক নিয়ে কাজ করি। এখন দেখো যেহেতু সিম্পল হারমোনিক মোশনের কার্যনীতি অনুসারে আমরা সরল দোলক নিয়ে কাজ করব। সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি, ঠিক আছে। সরল সন্ধিত গতি সবসময় হবে স্ট্রেট লাইন। সিম্পল হারমোনিক মোশন সরল সন্ধিত গতি হবে সবসময় স্ট্রেট লাইন। এখানে দিলাম, এইখানে মনে করো সরল দোলক, এই জায়গায় একটা বব আছে, বব, এটা হচ্ছে দিলাম একটা বব, এইটা হবে এদিক বরাবর ঘুরবে আর কি। এটা দিলাম এইভাবে এখানে এবং এখানে। 4 ডিগ্রি যদি বেশি হয় সেটা কিন্তু হয়ে যায় হচ্ছে পর্যায়বৃত্ত গতি ভাই, কিন্তু সিম্পল হারমোনিক মোশন হয় না। সিম্পল হারমোনিক মোশন হওয়ার 1 নম্বর কন্ডিশন জানো তো, এটা পর্যায়বৃত্ত গতি হবে, ঠিক আছে, কিন্তু এটা হতে হবে স্ট্রেট লাইন, মানে সরল রৈখিক বরাবর, ঠিক আছে। স্ট্রেট লাইন বা সরল রৈখিক বরাবর হতে হবে। তো এখানে যখন যাবে দেখো এদিকে যাবে এখানে এবং এখান থেকে এদিকে যাবে। এই সরল রৈখিক হওয়ার জন্য যদি বেশি হয় বিস্তার, এটা আর কি সিম্পল হারমোনিক মোশন থাকে না। তাই এই যে সরল দোলকের গতি সিম্পল হারমোনিক মোশন দিয়ে ব্যাখ্যা করবো। এই জন্যে এই সরল দোলকের বিস্তার, এই যে কোণটা আমরা নিচ্ছি, এই কোণটা 4 ডিগ্রির বেশি হওয়া যাবে না। যদি এখানে কোণ আছে বেশি, কারণ 4 ডিগ্রি দেখালে অনেক ছোট হবে, দেখাই যাবে না, এই জন্য একটু বেশি দেখালাম। থিটার মান হচ্ছে হবে, থিটা যদি বড় হয়, মানে বড় হয়, বেশি বড় হলে সেটা হচ্ছে কি পথ তৈরি করবে, বৃত্তাকার পথ তৈরি করতে চাই। তাহলে বৃত্তাকার পথ কিন্তু সরল সন্ধিত গতি নয়, তাহলে বৃত্তাকার পথ তৈরি করতে চাই। কার পথ তৈরি করে, বৃত্তাকার পথ তৈরি করে। তো বৃত্তাকার পথ তৈরি করলে তো এটা আর কি থাকবে না বলো তো, নট সিম্পল হারমোনিক মোশন, নট সিম্পল হারমোনিক মোশন, মানে সরল সন্ধিত গতি আর থাকবে না। এই জন্য থিটা বড় হওয়া যাবে না, ঠিক আছে। কি হতে হবে, থিটা যদি ছোট হয়, ছোট বলতে কত ছোট, 4 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, ঠিক আছে, বা 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। 4 ডিগ্রি হলে সমস্যা নাই, তবে 4 ডিগ্রির চেয়ে ছোট আরো বেশি ভালো। তো থিটা কি হলে বলো তো ভাই, ছোট হলে, থিটা ছোট হলে কি পথ তৈরি করবে, সরল রৈখিক পথ তৈরি করবে, সরল রৈখিক পথ তৈরি করবে। পথ তৈরি করবে, সরল রৈখিক পথ তৈরি করলে কি হবে, এটা হবে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত গতি হবে, ঠিক আছে। এই জন্যে কি করতে হয়, থিটা আমরা সব সময় সিম্পল হারমোনিক মোশন রাখার জন্য, যেহেতু আমরা পড়াচ্ছি সরল সন্ধিত গতি, এই জন্য সরল দোলকের বিস্তার এই থিটার মান 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে। মধ্যে যদি না রাখো সেটা পথ বড় হয়ে গেলে আরও যদি বড় নয় এরকম বৃত্তাকার হয়ে যাবে, সেটা স্ট্রেট লাইন যদি না হয় তাহলে তো অবশ্যই সিম্পল হারমোনিক মোশন হবে না। এই জন্য কি করতে হবে, থিটার মান 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে, মনে থাকে জানো, ঠিক আছে। 4 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেলে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন থাকে না, সেটা হয় বৃত্তাকার গতি বা বৃত্তাকার পথ তৈরি করে, ঠিক আছে। পর্যায়বৃত্ত গতি থাকে কিন্তু এটা বৃত্তাকার গতি হয়, ঠিক আছে। এই জন্য আমরা যেহেতু সরল রৈখিক পথ তৈরি করব,
সরল রৈখিক পথ। এই সরল রৈখিক পথ না হলে কখনো সিম্পল হারমোনিক মোশন হবে না। এই জন্য সবসময় আমরা চাবো হচ্ছে 60 ডিগ্রির মধ্যে রাখতে। তাহলে এখন আমরা যদি প্রতিপাদন একটু দেখি, দেখো কি কাহিনী ঘটে। এই যে নিচে দেখাচ্ছি, এই যে সরল দোলক এখানে আমি আবার দাগালাম, ঠিক আছে, কোনটা হবে ছোট, এই যে এখানে দাগালাম হচ্ছে মনে করো এখানে এটা হচ্ছে বব দাগালাম, এই যে লাল চিহ্ন দেয় এটা হচ্ছে বব, এরকম আছে। তাহলে অবশ্যই খুব কাছাকাছি থাকতে হবে, বেশি দূরে গেলে কি হবে না। এই যে কাছাকাছি রাখলাম, 4 ডিগ্রি দাগানো তার সম্ভব না, কারণ 4 ডিগ্রি অনেক ছোট, তাহলে তোমরা দেখতেই পাবা না, একটা দাগ আর একটা দাগের সঙ্গে লেগে থাকবে। তাহলে কি হবে, এইবার দেখো তো ভাই, এই যে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্যটা দিলাম এল, এই যে কার্যকারী দৈর্ঘ্যটা দিলাম এল, ঠিক আছে, এই যে কোণ তৈরি করেছে এই কোণটা দিলাম হচ্ছে থিটা, সাম্য অবস্থা থেকে, ঠিক আছে। তো এই সবসময় কি চাবে, এই চাবে হচ্ছে এই বরাবর আসতে, এই ববটা দেখো সাম্য অবস্থানের দিকে আসতে চাবে, সরণ যেদিক হবে বল তার উল্টা দিকে লাগবে, ঠিক আছে। এই ববের নিচে কত লাগবে ভাই, এদিকে দেখো এখানে যখন আছে এই বব, এই বরাবর যদি আমি একটু দাগাই আর নিচেও যদি দাগ দিই, তাহলে এই কোণ যদি থিটা হয় এই কোণটাও হবে থিটা। আর এই ববের যে ভর যদি এম হয় তাহলে নিচে লাগবে হচ্ছে এমজি, যার সাথে কোণ এটা হবে এমজি কস থিটা, এবং উপরে লাগবে টান বল দ্বারা এটা নিউট্রাল বানায় ফেলবে, এবং যার সাথে কোণ নাই সেটা হবে হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। কারণ প্রশ্ন হচ্ছে এখানে যে দেখো, এই যে তোমাদের বারবার আমি বলছি যে কোনো ফিজিক্সে যদি কোনো বল বা কোনো রাশিকে উপাংশে বিভক্ত করা হয় তার আর অস্তিত্ব থাকে না। কিছু অংশ দিছি এখানে এমজি কস থিটা, যেটা আবার কি করছে টান বল দ্বারা নিউট্রাল হয়েছে, এইদিকে দেখো এই যে টান বল দ্বারা সমান এবং বিপরীত। এখন শুধু বল থাকে কে, এই বলটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য দায়ী। এই জন্য কি হবে, টান বল টি ইকাল টু হবে এমজি কস থিটা, সুতার টান, ঠিক আছে। আর সিম্পল হারমোনিক মোশনের জন্য দায়ীকে এফ বল কোনটা কাজ করে, এদিকে দেখো এই যে দিলাম এই যে এমজি সাইন থিটা, এটাই কি করবে সরল দোলকে একদিন বাম দিকে নেওয়া যাবে আবার ডান দিকে নেওয়া যাবে, দোলাতে থাকবে। আর এই যে নিচের টি ইকাল টু এমজি কস থিটা, এটা হচ্ছে সুতার টান, যে সুতা আছে সেই সুতার টানকে নিউট্রাল বানিয়ে দেবে। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনের জন্য কে দায়ী, সিম্পল হারমোনিক মোশন তৈরি করবে হচ্ছে এমজি সাইন থিটা। আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের বল যেদিক ক্রিয়া করে সরণ তার বিপরীত দিকে হয়, ঠিক আছে। কারণ আমি দেখো এই যে লাল এখান থেকে কোথায় নিয়ে গেছিলাম, সাম্য অবস্থা কিন্তু এটা সাম্য বিন্দু, এই তোমাদের আবার বোঝাচ্ছি সাম্য বিন্দু কিন্তু এটা, কিন্তু আমি নিয়ে গেছিলাম এইভাবে টানে এখানে নিয়ে গেছিলাম, যখন নিয়ে গেছিলাম এমজি নিচের দিকে কাজ করছে, এটা থিটা হলে এটা থিটা, তাই যার সাথে কোণ কস থিটা আর যার সাথে কোণ নাই সাইন থিটা, এই এমজি কস থিটা এই টান বল সুতার টান বল দ্বারা নিউট্রাল হয়ে গেছে, থাকে শুধু কে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা এই বলটাই হচ্ছে একে এখান থেকে এইদিকে নিয়ে আসে আবার এখানে নিয়ে যাবে, আবার সরণ যখন এইদিকে হবে বল লাগবে তার পিছন দিকে, এখানে যখন সরণ এইদিকে হয়েছে বল লাগছে তার কি কোন দিকে বলো তো ভাই, পিছনের দিকে। তা আমি এই সরণটা ধরলাম হচ্ছে এই যে এতটুকু সরণকে ধরলাম হচ্ছে এক্স, ঠিক আছে। এই তোমার বোঝার জন্য এরকম সাইডে কিন্তু আমি আবার দাগালাম, এইদিকে দেখো একটা বৃত্ত দাগালাম, এইদিকে দেখো এই পুরাটার মধ্যে এরকম একটা মনে করো বৃত্তাকার গতির মধ্যে ছোট্ট একটা অংশ নিছি, সরল দোলকটা ডলিছে মনে করে কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত, এটাও এল এটাও এল সরল দোলকের দৈর্ঘ্য, আর এটা থিটা, এটা থিটা হলে এই এতটুকু অংশ হচ্ছে এক্স, ঠিক আছে। এই যে ঝুলেছে এই যে এতটুকু অংশ হচ্ছে এক্স, এই যে এক্স এতটুকু, এই অংশটুকু মনে করো এই পর্যায়ে এই বৃত্তাকার গতির পুরাটা হলে এরকম হতো, এই অংশটা মনে করো এইদিকে আমি উল্টা করে দেখাইছি, এটা এইদিকে ঘুরে এনে এসে এইভাবে দেখো। তাহলে তোমরা হাই স্কুলে এই যে হায়ার ম্যাথে একটা সূত্র ছিল এস ইকাল টু আর থিটা, মনে আছে কিনা জানি না, এস ইকাল টু আর থিটা, ঠিক আছে। তো সেই অনুযায়ী এখানে লিখতে পারি, এদিকে দেখো তো ভাই এস মানে কি হচ্ছে চাপ, তো এস এর জায়গায় তো এখানে আছে এক্স, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি ওর সাথে মিল করে এক্স ইকাল টু আর মানে এখানে আছে এল সুতার দৈর্ঘ্য এল থিটা, ঠিক আছে। তাহলে থিটা ইকাল টু কি হবে, থিটা ইকাল টু হবে এক্স ডিভাইডেড বাই এল, ঠিক আছে। এটা একটু কাজে লাগাও। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে কি হবে ভাই, এদিকে দেখো তো বল ইকাল টু সবসময় কি হয়, তোমাদের একটু এই জিনিসটা মনে রাখতে হবে,
এফ ইকাল টু, এই যে কোনটা সিম্পল হারমোনিক মোশনের জন্য দায়ী, এফ ইকাল টু এম জি সাইন থিটা। প্রশ্ন হচ্ছে এই এফ এর সামনে একটা মাইনাস দেবো, কেন মাইনাস? এই মাইনাসের অর্থ হচ্ছে বল যদি ক্রিয়া করে সরণ তার অপোজিট দিকে হয়, এই মাইনাসটা হচ্ছে সেই মাইনাস। তাহলে আমি লিখতে পারি এখানে, দেখো তো ভাই, তাহলে এফ ইকাল টু মাইনাস এম জি, ঠিক আছে ভাই। কোণ যদি ছোট হয়, এদিকে দেখো তো ভাই, কোণ যদি ছোট হয় সাইন থিটাকে থিটা লেখা যায় অ্যাপ্রক্সিমেটলি, ফিজিক্সে বলছিলাম, কারণ এখানে কোণের মান ছোট, 60 ডিগ্রির চেয়েও ছোট। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, সাইন থিটাকে থিটা লিখলাম, ঠিক আছে। কোণের মান ছোট হলে সাইন থিটা অথবা ট্যান থিটাকে থিটা লেখা যায়, আবার সাইন থিটাকে ট্যান থিটাও লেখা যায় ফিজিক্সে। তাহলে এখানে এফ ইকাল টু মাইনাস এম জি, থিটা মানে কি লিখবো ভাই বলো তো? এই যে আগেই রাখা এসছে, এইদিকে দেখো লাল চিহ্ন দেয়, আমি বৃত্ত ভরাট করে দিচ্ছি। থিটা ইকাল টু এক্স ডিভাইডেড বাই এল, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখন বসাবো, থিটা ইকাল টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই এল, বোঝা গেল? এখন আমরা আবার আরেকটা জিনিস জানি, দেখো তো ভাই, সিম্পল হারমোনিক মোশনে কি জানি, এফ ইকাল টু মাইনাস কে এক্স, এই সূত্র জানি সিম্পল হারমোনিক মোশনে। সরণ তার কোন দিকে হয় বলো তো ভাই? অলওয়েজ সরণ তার বলের বিপরীত দিকে ক্রিয়া করে, আর এটা হচ্ছে ধ্রুবক মাইনাস কে। তাহলে এখানে এফ এর বদলে কি লিখতে পারি, এফ এর বদলে মাইনাস কে এক্স ইকাল টু মাইনাস এম জি এক্স ডিভাইডেড বাই এল। তাহলে মাইনাস মাইনাস কাটে, তাহলে আমরা কি পাই, এক্স এক্স কাটে। তাহলে কাটাকাটি যদি একটু করি, এই মাইনাস আর মাইনাস কেটে যায়, এখানে এক্স এবং এক্স কেটে যায়, কে থাকে তাহলে শুধু থাকে হচ্ছে এইখানে কে ইকাল টু, এখানে থাকে হচ্ছে কে ইকাল টু হচ্ছে, উপরে থাকবে হচ্ছে সাইডে গুণ মানে উপরে গুণ এম জি এল, একটু উপরে তুলে দিচ্ছে এটা, কে ইকাল টু হচ্ছে এম জি ডিভাইডেড বাই এল, এটাই পেলাম আমরা। তাহলে কি পেলাম, অতএব কে ইকাল টু আমরা পেলাম হচ্ছে এম জি ডিভাইডেড বাই এল, এটা পেলাম এতক্ষণ ক্যালকুলেশন করা পরে, ঠিক আছে। কিন্তু আমরা তো ভাই সরল দোলক করতেছি, সরল দোলকের আমাদের পর্যায়কাল দরকার। কি দরকার? পর্যায়কাল। এই জন্য আমরা জানি, তোমাদের সেদিন দেখাইছিলাম পর্যায়কাল ইকাল টু, মনে আছে কিনা জানি না, স্প্রিং এর দেখাইছিলাম সিম্পল হারমোনিক মোশনের 2 পাই বাই এম বাই কে, অঙ্ক করাইছিলাম স্প্রিং এর সরাসরি বোর্ডে। এখন প্রশ্ন হচ্ছে, এটা পর্যায়কাল যদি হয়ে থাকে 2 পাই, কিন্তু এখানে কে এর মান কত পাইছি ভাই বলো তো? উপরে এম রেখে দিলাম, কে এর মান পাইছি হচ্ছে এম জি ডিভাইডেড বাই এল। তাহলে এল চলে যাবে উপরে, এম থাকবে, এম জি থাকবে নিচে। তাহলে কি হয় সর্বসাফল্যে, 2 পাই এম এল উপরে গেল এবং এম জি নিচে আসলো, এম এম কাটে। তাহলে সরল দোলকের পর্যায়কাল পাই, অতএব টি ইকাল টু 2 পাই এল ডিভাইডেড বাই জি। কন্ডিশন কিন্তু একটা আছে, এতগুলো সব ক্যালকুলেশন করছি যদি কোণ 4 ডিগ্রির মধ্যে থাকে, না হলে সিম্পল হারমোনিক মোশনই হবে না, এগুলো সূত্র কোনোটাই ব্যবহার করা যাবে না, এটা যেন মাথায় থাকে সবসময়। এই ক্যালকুলেশন কেন করতে পারছি আমি বলেছি হচ্ছে বিস্তারটা কম, থিটার মান অবশ্যই 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে, 4 ডিগ্রির মধ্যে না থাকলে সিম্পল হারমোনিক মোশনও হবে না, এতগুলো কোনো সূত্রও রাখা যাবে না, এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এই তোমাদের কি উঠানো হয়েছে? উঠানো হলে বলবা। কয়জন আছে লাইনে একটু বললো। ভাইয়া। আচ্ছা, তোলা হইলে বলবা একটু। হয়েছে? হয়েছে ভাইয়া। তাহলে আমরা পরের পেজে গেলাম, ঠিক আছে। তো এই পেজ হইলো, তো পরের পেজে গেলাম আমরা। তাহলে পর্যায়কাল পেলাম টি ইকাল টু কত ভাই বলো তো?
2 পাই এল ডিভাইডেড বাই জি। এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য, কার্যকারী দৈর্ঘ্য। ঠিক আছে, বব যদি থাকে ববের ব্যাসার্ধ। তোমরা দেখবা বই লেখা আছে এইভাবে, তোমাদের সেটাও বলে দিই একটু, অঙ্ক করার সময় অনেক ঝামেলা হয় আর কি। এই যে বইয়ে দেওয়া আছে এইভাবে, হ্যাঁ, টি ইকাল টু 2 পাই এল ডিভাইডেড বাই জি। এখন এল মানে হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, কি হবে, সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ। অনেক সময় থাকে, ম্যাক্সিমাম অঙ্কের বব দেওয়া থাকে না, তখন এই জিনিসটা ব্যবহার করবা। কি জিনিস হলো অনেকে হয়তো বুঝতে পারো নি, যে এখানে চিত্র দেখাচ্ছি দেখো, এরকম মনে করো নিলাম, এই যে এটা সুতার দৈর্ঘ্য, এখানে একটা বব দেওয়া আছে মনে করো, এই ববের ব্যাসার্ধ হচ্ছে এই পর্যন্ত আর এটা সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তখন কার্যকারী দৈর্ঘ্যটা হয় এই পর্যন্ত, ববের কেন্দ্র পর্যন্ত। তখন হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, বব যদি গোল হয় আর কি। ঠিক আছে, কোনো সমস্যা ভাই কারো? সমস্যা আছে? নাই? তাহলে এখন দেখাই সেকেন্ড দোলক, দেখাই পরের পেজে গেলাম, লাগো সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক, ঠিক আছে, সেকেন্ড দোলক। যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড কি দোলনকাল, একটু বোঝাই। এটা আছে ব্যালেন্স পয়েন্ট, সাম্য অবস্থায়। এটা হচ্ছে বিস্তারের এক্সট্রিম পয়েন্ট, এই পাশে এক্সট্রিম পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে এরকম, এই পাশ থেকে যাতে লাগবে 1 সেকেন্ড, যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানে আসতে আবার লাগবে 1 সেকেন্ড। তাহলে এই মোট কয় সেকেন্ড হলো, 1 সেকেন্ড প্লাস হচ্ছে 1 সেকেন্ড, মোট হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এটা কি বোঝা গেল? এই যে সরল দোলক এদিকে যাচ্ছে, এদিকে যাবে একবার, আবার ফেরত আসবে একবার। এখান থেকে যেখান থেকে যাত্রা করে, এই পজিশন যাত্রা করে, এখান থেকে 1 সেকেন্ড এখানে গেল, আবার 1 সেকেন্ডে ফিরে আসলো। তাহলে লাগো, এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু আসে প্রায় বোর্ডে, সেকেন্ড দোলক কাকে বলে? যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি, যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে। তাকে সেকেন্ড দোলক বলে। ঠিক আছে, তাহলে যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। মানে এই পাশ থেকে 1 সেকেন্ড ওই পাশে যাবে, আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল 1 সেকেন্ড আবার ফিরে আসবে। তাহলে পর্যায়কাল কত হবে? সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল হবে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে এখন আমরা সরল দোলকের সূত্র কি জানতাম? টি ইকাল টু 2 পাই এল ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে সরল দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। টি এর জায়গায় 2 সেকেন্ড বসালাম, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে 2 আর 2 কাটে, এই 2 আর এই 2 কাটে, তাহলে কি থাকে? এই পাশে থাকে 1, ওই পাশে থাকে হচ্ছে পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এই পাশে থাকে শুধু 1। ঠিক আছে, তাহলে উভয় পাশে বর্গ করলাম ভাই। উভয় পাশে যদি বর্গ করি, বর্গ করলে কি পাবো? 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। এটা হবে পাই স্কোয়ার, স্কোয়ার রুটে কাটে এল ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে এখন এই জি যদি এর সাথে গুণ হয়, এদিকে দেখো তো, এখানে দিলাম হচ্ছে এল এই পাশে থাকলো, ওই পাশে যদি যাই এল এই পাশে, তাহলে হচ্ছে এটা কি হবে? উপরে যাবে জি, 1 এর সাথে গুণ করলে, আর পাই স্কোয়ার গুণ আছে উপরে যা ভাগ হবে। তাহলে পাই তো একটা কনস্ট্যান্ট, তো পাই যদি একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের সাথে যেহেতু ভাগ আছে, অতএব আমরা লিখতে পারি
কনস্ট্যান্ট যদি উঠায় দিই তাহলে সমানুপাতিক হবে এল ডিভাইডেড বাই জি, অর্থাৎ সেকেন্ড দোলকের, দেখো তো ভাই, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, এই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। এটা এমসিকিউ প্রায় আসে, লেখে নাও। সেকেন্ড দোলকের সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। ত্বরণের সমানুপাতিক, ঠিক আছে? লেখা হলে বলবা। লেখা কি হয়েছে ভাই? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট পড়াবো। ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে এই জায়গায় থেকে, কিন্তু বুঝতে পারছো? এখন সরল দোলকের সূত্রাবলী একটু পড়াই, পরে পড়াবো। সরল দোলকের যে ব্যবহার, সেই ব্যবহারটা এখান থেকে ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্ন আসছে, এরপরে পড়াবো। ধরো এটা একটু পড়ায় আনি। সরল দোলকের সূত্রাবলী একটু দেখাই, ঠিক আছে? সরল দোলকের কি বলতো ভাই? সূত্রাবলী। হেডিং দাও। সরল দোলকের সূত্রাবলী। ঠিক আছে, এই যে সরল দোলকের সূত্রাবলী, এই সরল দোলকের 4টা সূত্র আছে। প্রথম সূত্রের নাম, এদিকে প্রথম সূত্র, সূত্র হচ্ছে সমকাল সূত্র। সমকাল সূত্র, ঠিক আছে? তাহলে প্রথম সূত্রের নাম হচ্ছে কি সূত্র? সমকাল সূত্র, মনে রাখতে হবে। তাহলে এই সমকাল সূত্র কি আমি একটু ব্যাখ্যা করি। এদিকে দেখো, কোন একটি নির্দিষ্ট স্থানে, ঠিক আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, এই স্থান চেঞ্জ করা যাবে না। ধরো তুমি একটা বিষুবীয় অঞ্চলে পরীক্ষা করতেছো, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলকের সবগুলোর দোলনকাল হবে সেম। সবগুলোর এখান থেকে যাওয়ার পরে এখানে আসতে যে সময় লাগবে, একই সময় লাগবে, টাইম, পর্যায়কাল সেম। সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে, কিন্তু আস্তে আস্তে তখন গতিও কমে যাবে। এবার করতে 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 এক সময় ব্যালেন্স থেমে যাবে। বুঝতে পারছো? তাহলে লেখো, কোন স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, কোন স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের বিস্তার ষাট ডিগ্রির মধ্যে থাকলে সবুজ আছো ভাই? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, ঠিক আছে। লেখো, কোন স্থানে নির্দিষ্ট, এখন কয়টা, আজান কয়টাই? বা আমাদের এখানে জামাত 8টায়। থাকলে তার প্রতিটি, দেখো, তার প্রতিটি দোলনের জন্য সময় সমান লাগবে। জন্য সমান সময় লাগবে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, এই দৈর্ঘ্য কিন্তু কম বেশি করা যাবে না, এবং স্থানও পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? নির্দিষ্ট স্থান হতে হবে।
ধরো তুমি এই টেস্টটা করতেছো বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে যাওয়া যাবে না। তাহলে দেখো তো ভাই কি কি জিনিস একটি দিছি, নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের বিস্তার কত হতে হবে, 4 ডিগ্রির মধ্যে, কারণ 4 ডিগ্রি পার হয়ে গেলে সিম্পল হারমোনিক মোশন আর থাকে না, কারণ আমাদের দরকার সিম্পল হারমোনিক মোশন, স্ট্রেট লাইন হতে হবে। কোণের মান বেশি হয়ে গেলে ওটা পর্যায়বৃত্ত, বৃত্তাকার গতি হয়ে যাবে। প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। এর অর্থ হচ্ছে ভাই এখান থেকে বব এই মাথায় যায় আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে একই সময় লাগবে। এখান থেকে যায়, এখান থেকে যে যদি এখান থেকে আসতে সময় লাগে 5 সেকেন্ড, প্রতিটাই এরকম লাগবে। আস্তে আস্তে যখন এটা বিস্তার আস্তে আস্তে কম হয়ে যাবে, তখন ধীরে ধীরে এখান থেকে যখন কম হয়ে যাবে ধীরে ধীরে যাবে, আবার ধীরে ধীরে আসবে, কিন্তু 5 সেকেন্ডই লাগবে। এটা হচ্ছে প্রথম সূত্র বা সমকাল সূত্র। বোঝা গেল? এবারে আসি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। 2 নম্বর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে? দৈর্ঘ্যের সূত্র কি? কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম, এরকম ছিল না? টি ইকাল টু 2 পাই এল ডিভাইডেড বাই জি। সবগুলো যদি কনস্ট্যান্ট থাকে, ধরো বিষুবীয় অঞ্চলে জি কনস্ট্যান্ট বা স্থান পরিবর্তন করনি, বা মেরু অঞ্চলে এগুলা টেস্টটা করতেছো যেখানে জি এর কোনো পরিবর্তন হচ্ছে না, মনে করো 2 পাই তো হচ্ছে কি, এটা তো এমনি কনস্ট্যান্ট জন্মগত। তাহলে কি হবে ভাই, এগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তাহলে কি হবে বলো তো? এই যে পর্যায়কাল নির্ভর করবে কার সমানুপাতিক? দেখো তো, কার্যকরী দৈর্ঘ্যের, ঠিক আছে, বর্গমূলের সমানুপাতিক। কার্যকর দৈর্ঘ্য যত বাড়বে পর্যায়কাল তত বেশি হবে। এই জন্য তুমি দেখবা লম্বা সুতাতে যদি বব ঝুলে দাও, ওরা ধীরে ধীরে দেখবা এপারে আসবে এপারে যাবে, আর ওই সুতায় যদি ছোট করো জোরে জোরে যাবে, জোরে জোরে যাবে, জোরে জোরে আসবে, পর্যায়কাল কম হয়ে যাবে তখন। তাহলে বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে দ্বিতীয় সূত্র লাগো। বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে 4 ডিগ্রি মধ্যে থাকলে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল, কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল এই যেটাই দোলনকাল ভাই, সেটাই হচ্ছে পর্যায়কাল, একই জিনিস। তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, দ্বিতীয় সূত্র হলো, ঠিক আছে। আর প্রশ্ন হচ্ছে এমসিকিউ অনেক সময় আসে, একটু দেখাই। এই যে এখান থেকে এরকম এমসিকিউ আসছে। কেমন এমসিকিউ আসছে? বিভিন্ন, আমি হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন দেখেছি। কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে, কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল কত গুণ বাড়বে? কত গুণ বাড়বে? ঠিক আছে, এ নম্বর অপশান 4 গুণ, বি নম্বর 3 গুণ, সি নম্বর অপরিবর্তিত, আর ডি নম্বর হচ্ছে 2 গুণ। ঠিক আছে, ওটাও এমসিকিউ। অ্যান্সার হবে 2 গুণ। কেন হবে দেখা দিচ্ছি।
ওটা নইলে বলো, ঠিক আছে? আশা করি সবার হয়ে গেছে তোলা। তাহলে কি ছিল? এই পর্যায়কাল টি ইকাল টু সমানুপাতিক ছিল কি বলো? রুট ওভার এল, ঠিক আছে? তাহলে যাক এটি সমান সমান হয়ে গেছে, এটি ভুল হয়েছে, একটু সমানুপাতিক হবে, অনলি প্রপোর্শনাল, সমানুপাতিক রুট ওভার কত? এল, ঠিক আছে? তাহলে আমি কিভাবে এটা লিখতে পারি না এরকম, টি সমানুপাতিক ধ্রুবক কে ধরলাম? রুট এল। তাহলে কি হবে ভাই বলো তো? টি ডিভাইডেড বাই রুট এল ইকাল টু হচ্ছে কে। তাহলে এখান থেকে আমি কি সূত্র লিখতে পারি? সূত্র লিখতে পারি এরকম, অতএব টি ওয়ান ডিভাইডেড বাই রুট এল ওয়ান ইকাল টু হচ্ছে টি টু ডিভাইডেড বাই রুট এল টু, ঠিক আছে? তাহলে দোলনকাল কত গুণ হবে? এই যে দোলনকাল এটা চাইছে কত গুণ হবে, তাহলে আমরা একটু দেখি দোলনকাল কত গুণ হয়। টি টু ইকাল টু হবে হচ্ছে, এদিকে দেখো টি ওয়ান ও পাশে আছে রুট এল ওয়ান ইন্টু এই পাশে এল টু ভাগ আছে, ও পাশে কি হবে? এল টু গুণ হবে। একটু সাজায় লিখলাম যাতে অঙ্কটা বুঝতে পারো, ঠিক আছে? টি টু ইকাল টু হচ্ছে রুট ওভার একসাথে লিখলাম এল টু ডিভাইডেড বাই এল ওয়ান, আর সাইডে লিখলাম হচ্ছে টি ওয়ান। তাহলে কি হবে? এই কার্যকরী দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে বলো? 4 গুণ বাড়ানো হয়েছে। তার মানে আগে ছিল এল ওয়ান, এখন 4 গুণ যদি বাড়ানো হয় তাহলে কত হবে? 4 এল ওয়ান, আর এটা এল ওয়ান ছিল আর আগে ছিল টি ওয়ান, বাই 4 গুণ বাড়ানো হলে কত হবে? এল টু ইকাল টু কত হবে? 4 এল ওয়ান হবে না? তাহলে এল ওয়ান কাটে রুট 4 কে করলে কত হবে? তাহলে টি টু ইকাল টু কত হবে বলো তো? 2 ইন্টু টি ওয়ান, মানে পর্যায়কাল আগের চেয়ে 2 গুণ বাড়বে, 2 গুণ। আগে ছিল টি ওয়ান, এখন টি টু হয়েছে, টি ওয়ানের সাথে 2 গুণ হয়েছে, তার মানে 2 গুণ হবে, ঠিক আছে? তখন পরীক্ষায় তো এত সময় নেই তোমার এমসিকিউ করার, এত এইভাবে ডিটেলস করার সময় নাই। তুমি কিভাবে করবা? তোমার কিচ্ছু করতে হবে না, এই যে টি লিখবা, তুমি সমানুপাতিক জানো, এখানে এল 4 গুণ হলে কত হবে? এই যে খালি রুট করবা, 4 গুণ হলে হবে, এদিকে দেখো পর্যায়কাল 2 গুণ বাড়বে। যদি বলে 9 গুণ বাড়ানো হলো তাহলে পর্যায়কাল 3 গুণ বাড়বে। যদি বলে 16 গুণ বাড়ানো হলো কার্যকারী দৈর্ঘ্য, তাহলে পর্যায়কাল 4 গুণ বাড়বে। বুঝাতে পারছি? আর যদি পরীক্ষায় আসে গ নম্বরে তাহলে এভাবে অঙ্ক করবা। ধরো সৃজনশীলে আসছে যে গ নম্বরে দেখাও, তাহলে এভাবে অঙ্ক করতে পারে। এমসিকিউ আসলে এগুলো করার তোমার দরকারই নাই, খালি রুটের মধ্যে ফেলে দেখবা যে কত হয়। যত গুণ দৈর্ঘ্য বাড়াইছো খালি রুটের মধ্যে দেখবা, 4 গুণ হলে রুট 4 মানে 2 হবে। যদি কার্যকারী দৈর্ঘ্য 9 গুণ বাড়াই তাহলে পর্যায়কাল 3 গুণ বাড়া যাবে। মনে করো 3 গুণ কিভাবে বাড়বে? ধরো এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগতেছে, এখন কার্যকারী দৈর্ঘ্য যদি 9 গুণ বাড়াও সুতার দৈর্ঘ্য, তাহলে এই 1 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ড সময় লাগবে। ধীরে ধীরে যাবে, এভাবে ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে আসবে। কারো কোনো সমস্যা বলো? অসুস্থ? হ্যাঁ, সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্র গেল, তৃতীয় সূত্রতে গেলাম। এই তৃতীয় সূত্র এরকম, 3 নম্বর সূত্র, ঠিক আছে? ত্বরণের সূত্র, অভিকর্ষ ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র, তাহলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? শর্টকাটে আমি দেখাই, এদিকে দেখো টি ইকাল টু কত ছিল? 2 পাই এল ডিভাইডেড বাই জি। যদি এগুলা কনস্ট্যান্ট হয়, এল যদি কনস্ট্যান্ট হয়, মানে কার্যকরী দৈর্ঘ্য তুমি চেঞ্জ করনি, সুতা যতটুকু প্রথমে লাগাছিলাম ততটুকুই রেখা দিছো, দৈর্ঘ্য বাড়াওনি কমাওনি, তাহলে এল কনস্ট্যান্ট হয়ে গেল। তো এমনিতে 2 পাই তো কনস্ট্যান্ট, তখন টি ইকাল টু কার সমানুপাতিক কি হবে? 1 ডিভাইডেড বাই রুট জি। তাহলে পর্যায়কাল হবে কার বলো তো ভাই? অভিকর্ষ ত্বরণের, বুঝতে পারছো? অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অভিকর্ষ ত্বরণের বর্গমূলের কি? ব্যস্তানুপাতিক। তাহলে পর্যায়কাল হবে, যদি 60 ডিগ্রির মধ্যে থাকতে হবে, কন্ডিশন 1 নম্বর 60 ডিগ্রির মধ্যে থাকতে হবে। 60 ডিগ্রির বেশি হলে সিম্পল হারমোনিক মোশনই থাকবে না। 60 ডিগ্রির মধ্যে যদি থাকে এবং
এই যে কার্যকরী দৈর্ঘ্য যদি কি থাকে, স্থির থাকে, তখন কি হবে? এই পর্যায়কাল হবে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? 4 নম্বর সূত্র, ভরের সূত্র। 4 নম্বর সূত্র ভরের সূত্র, ভর। ঠিক আছে? 3 নম্বর সূত্র গেল, এখন 4 নম্বরে গেলাম। 4 নম্বরে এখান থেকে অনেক সময় এমসিকিউ আসে। কি এমসিকিউ আসে একটু দেখাই। এই যে এরকম এমসিকিউ এখান থেকেও আসে। যদি অভিকর্ষ ত্বরণ 9 গুণ করা হয়, পর্যায়কালে কি হবে? যদি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকে, দৈর্ঘ্য স্থির থাকে, তবে অভিকর্ষ ত্বরণ ত্বরণ 9 গুণ বৃদ্ধি করলে পর্যায়কাল কেমন হবে? কাল বা দোলনকাল কেমন হবে? ঠিক আছে, দোলনকালই লেখা থাকে, পর্যায়কাল না লেখা থাকে। পর্যায়কাল কেমন হবে? কেমন হবে, বুঝলা? তো এখন দেওয়া আছে এ নম্বর অপশান 3 গুণ বাড়বে, বি নম্বর অপশান 3 গুণ কমবে, সি নম্বর অপশান অপরিবর্তিত থাকবে, ডি নম্বর অপশান পর্যায়কালের উপর অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নেই। জি এর কোনো প্রভাব নেই। প্রভাব নাই। ঠিক আছে, তাহলে অপশান লেখো। 3 গুণ কমবে। কিভাবে কমবে? এই যে টি ইকাল টু, আমি বলেছি সংক্ষেপে যদি এমসিকিউ হয় 1 ডিভাইডেড বাই কত গুণ বাড়বে? জি 9 গুণ বাড়লে। তাহলে কি হবে? টি ইকাল টু, এইদিকে দেখো তো ভাই, টি ইকাল টু এখানে হবে 1 ডিভাইডেড বাই 3, মানে 3 গুণ কমবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই টি ইকাল টু তো 1/3 হলে তাহলে কমলো কিভাবে? এটা বুঝবো কিভাবে? এদিকে দেখাচ্ছি, দেখো ডিটেল সলভ করে দিই। ধরে নিলাম আদি অবস্থায় পর্যায়কাল ছিল T1 এবং আদি অবস্থায় ছিল মনে করো অভিকর্ষ ত্বরণ G1। পরবর্তীতে পর্যায়কাল হয়েছে মনে করো T2 এবং অভিকর্ষ ত্বরণ হয়েছে কত বলো তো? 9 গুণ বৃদ্ধি পাইছে কিন্তু, তাহলে 9G1 হবে, G2 ইকাল টু। তাহলে আমরা কি লিখতে পারি? এদিকে দেখো টি সূত্র কি লিখতে পারি, এদিকে দেখো টি সমানুপাতিক ছিল 1 ডিভাইডেড বাই রুট জি। তাহলে সমানুপাতিক ধ্রুবক যদি একটা কে নিই তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই রুট জি। তাহলে কি দাঁড়ায় বলো তো? টি রুট জি ইকাল টু হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা সূত্র কি লিখতে পারি? এখান থেকে সূত্র লিখতে পারি টি রুট জি ইকাল টু যদি কনস্ট্যান্ট হয় তখন সূত্র হবে এরকম, T1 রুট G1 ইকাল টু T2 রুট G2। ঠিক আছে, আমার দরকার কি? T2 বের করা, পর্যায়কাল কেমন হলো সেটা দেখা। T2 ইকাল টু তাহলে কত হবে? ওই পাশে গেলে রুট G1 আর এই রুট G2 ইন্টু আগের পর্যায়কাল ছিল T1। তাহলে কি হইল? এই G1 ছিল আগে G1ই, আর G2 ইকাল টু কত হয়েছে? 9G1। এটা কাটে আর T1, তাহলে দেখো তো ভাই এই যে রুটকে
9 কে রুট করলে 3 হয়, তার মানে হচ্ছে t1 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে কত 3 গুণ কমবে। পরের পর্যায় কাল হয়েছে দেখো 3 গুণ কমবে, মানে দ্রুত চলা শুরু করবে। ঠিক আছে, কোনো প্রবলেম? ভাই আর বুঝে দেন। প্রশ্ন কি বুঝিছো? কোথায় থেকে বুঝনি বলো? ভাই আমি সূত্রের পর থেকে বুঝতে পারিনি। এটা এটা হ্যাঁ। এই প্রথমে ধরলাম পর্যায়কাল t1 আর অভিকর্ষ ত্বরণ ছিল g1। এবার কি করলাম দেখো তো ভাই, g2 ইকাল টু, কারণ অভিকর্ষ ত্বরণ কত গুণ বাড়িছে, 9 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে g2 ইকাল টু কত হবে 9 g1, আগেরটা 9 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে g2 ইকাল টু কত হবে 9 g1। এটা কি বুঝিছো? আর পরের পর্যায়কাল ধরেছি t2, তাহলে এখন যে সূত্র ছিল এরকম কি বলতো, t এদিকে প্রপোর্শনাল 1 ডিভাইডেড বাই রুট জি। ঠিক আছে, তাহলে সমানুপাতিক ধ্রুবক কে ধরেছি, কে ধরলে তাহলে যে প্রপোর্শনাল চিহ্ন ওটা কি হবে সমান সমান রুট জি, এখানে ভাগ থাকলে পারে আসলে কি হবে বলো তো, গুণ না? এটা ইকাল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সূত্র কিভাবে লিখতে পারি বলো তো, t1 রুট g1, t2 রুট g2 ইকাল টু t3 রুট g3 ইকাল টু ডট 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 tn রুট কত হবে gn। তো অতগুলা তো দরকার নাই, আমার দুটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমার বের করতে বলিছে কোনটা বলো তো, বের করতে সে হচ্ছে পরে পর্যায়কালটা কত হবে, এইটাই t2 কত হবে সেটাই তো বের করতে বলছে। তো এটা এখানে রাখলাম, আর g2 এর পাশে গুণ ছিল, গুণ থাকলেও পারে যা কি হবে ভাই বলো তো, এ পাশে যা ভাগ হবে না, এই যে ভাগ হয়ে গেল, এই যে এখানে যা ভাগ হইলো। ঠিক আছে, তাহলে এখন দেখো উপরে তো g1 ছিলই, কিন্তু g2 ইকাল টু কত, এই যে g2 ইকাল টু কত দেখো, এই যে g2 ইকাল টু 9 g1 না, 9 g1 বসালাম, এদিকে দেখো g1 আর g1 কাটে, তাহলে এখানে কত হলো বলো, এই যে এভাবে থাকবে না, এই জায়গায় এরকম হলো 1 ডিভাইডেড বাই 9 ইন্টু t1। তো রুট কাটা দিলে কত হবে, 1 কে করলে 1ই হয় আর 9 কে করলে 3 হয়। তো t1 সাইডে গুণ মানে কোথায় হবে, উপরে গুণ, তার মানে 3 দ্বারা ভাগ মানে 3 গুণ কমে গেছে। আর 3 যদি এভাবে থাকতো 3t1, তাহলে 3 গুণ বাড়তো না, তাও বুঝনি? বুঝেছি ভাইয়া। আচ্ছা, উঠানো হয়েছে। হ্যাঁ। পরের দেখো 4 নম্বর সূত্র সরল দোলকের, 3টা গেল। নাম্বার 4 চতুর্থ সূত্র, এই চতুর্থ সূত্রের নাম হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র, ঠিক আছে। তো ভরের সূত্র কি ভাই, তুমি এরকম মনে করো একটা সরল দোলক নিলা, কিছুই না, এই জায়গায় মনে করো তুমি এই গোলাকার না দেয়া তুমি দিলা হচ্ছে মনে করো আকার আকৃতির অন্য দিলা, এটা মনে করো লোহার নিছিলাম এই ববটা, আর এটা ছিল এরকম গোলাকার, তুমি এটা না করে এরকম করলা, কার্যকরী দৈর্ঘ্য যা আছে তাই তুমি এরকম করে দিলা। আর এটা নিলাম মনে করো লোহা না নেয়া নিচে মনে করো তামা, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? তাহলে এই দোলনকাল এর উপর কিন্তু নির্ভর করে না, এই বব কেমন হলো সেটা সমস্যা নাই। যদি এটা 60 ডিগ্রির মধ্যে থাকে, স্থান যদি নির্দিষ্ট থাকে, দৈর্ঘ্য যদি সেম থাকে, কার্যকরী দৈর্ঘ্য এই তিনটা যদি সেম থাকে, এই ববের আকার আকৃতি কেমন হলো, এটা বড় হলো না ছোট হলো না গোলাকার হলো না এই যে এরকম কিউব আকৃতির হলো, এর উপর সরল দোলকের দোলনকাল নির্ভর করে না, বুঝেছো? তাহলে এই যে ববের উপর কি, ববের আকার আকৃতির উপর নির্ভর করে না যদি এই তিনটা কনস্ট্যান্ট থাকে, আর 60 ডিগ্রির মধ্যে থাকে, স্থান যদি নির্দিষ্ট থাকে, কার্যকরী দৈর্ঘ্য যদি সেম থাকে, এদের একে বব বলা হয়, যে সুতার নিচে যেগুলো ঝুলাই দিচ্ছি। এই দোলনকাল কার উপর নির্ভর করবে না বলো তো ভাই, ববের আকার আকৃতির উপর নির্ভর করবে না, আকার আকৃতির উপর নির্ভর করবে না, উপর নির্ভর করে না, ঠিক আছে, মনে থাকবে, উপর নির্ভর করে না, লেখো সংক্ষেপে লিখে দিলাম, এটা বইয়ে ডিটেলস আছে পড়ে নিও। এখন প্রশ্ন হচ্ছে মেন যে জিনিস, এখানটা পরীক্ষায় যেটা আসে, এই সরল দোলকের ব্যবহার ম্যাক্সিমাম সৃজনশীল হয়েছে এই অধ্যায়ের এই টপিক্সের উপর। তো খালি আজকে দেখাই সরল দোলকের ব্যবহার কি কি, কারণ এখান থেকে অনেক তোমাদের হচ্ছে গাণিতিক প্রশ্ন আছে, কাল সরাসরি করাবো, খালি লেখা নাও সরল দোলকের ব্যবহার কি, এটা মনে হয় অনলাইনে করাই ভালো ছিল, কারণ ম্যাক্সিমাম সৃজনশীল এখান থেকে আসছে।
কিন্তু সময় তো নাই। ঠিক আছে, দেখো সরল দোলকের ব্যবহার এখান থেকে ম্যাক্সিমাম সৃজনশীল আসছে। সরল দোলকের 3 ধরনের ব্যবহার আছে, মেন ব্যবহার। সরল দোলকের গতির ব্যবহার। তো 1 নম্বর ব্যবহার কি একটু যদি দেখাই, অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করা যায়। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করা যায়। জি এর মান নির্ণয় করা যায়। ঠিক আছে। 2 নম্বর কি, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। এরপর হচ্ছে সময় নির্ণয় করা যায় 3 নম্বর। সময় নির্ণয় করা যায়। ঠিক আছে, বুঝলা ভাই? আজকে কি এগুলো করাবো 3টা? কয়জন আছে তোমরা? ভাই আজকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ কয়টায় গো? 8টা? হ্যাঁ, 8টায় না 7:45 সম্ভবত। আচ্ছা ঠিক আছে, এখানে স্টপ। ঠিক আছে।